ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করতে চায় সরকার, কিন্তু বিএনপি তাতে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছে। অন্যদিকে দলগুলোর মাঝে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আছে নানা মতানৈক্য। আগামীর নির্বাচনের আগে মতানৈক্য কতটা, আলোচনা করব ভোটের ট্রেনে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে আমরা সেসব বিষয়ে আলোচনা করব এবং আজকে ঢাকায় একটি বড় সমাবেশও কিন্তু হয়েছে। সেই সমাবেশে দেখা গেছে যে বিভিন্ন দলের প্রতিনিধি তারা কিন্তু কথাবার্তা বলেছেন। আজকে রাজনীতির মাঠে কি কথা আছে সেটাই আমরা শুরুতে দেখে আসতে চাই। আজকে দেখা যাচ্ছে যে বিএনপির যিনি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে পিআর নিয়ে সবাই ব্যস্ত, তবে গণতন্ত্র সুসংহত করতে কারো উদ্যোগ নেই। অর্থাৎ আগামীর যেই গণতন্ত্র কিংবা নির্বাচন সেটা নিয়ে আসলে তিনি দলগুলোর মধ্যে তেমন আগ্রহ দেখতে পাচ্ছেন না, তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলো বেশ কথাবার্তা বলছে বলে তিনি কিন্তু জানাচ্ছিলেন। আজকে ডাক্তার শফিকুর রহমান তিনি জামাতের যে জনসভা সেখানে কথা বলছেন যে আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে এবং তার জন্য তিনি নেতাকর্মী কিংবা অন্যান্য দলের যারা কর্মী আছেন সবাইকে আসলে প্রস্তুত থাকার জন্য আহ্বান করেছেন। এদিকে নুরুল হক নূর তিনি ঠিক একই সমাবেশে অংশ নিয়ে বলেছেন যে সংস্কার না করে নির্বাচনের দিকে হাঁটবেন না এবং তার জন্য কিন্তু তিনি সরকারকে আহ্বান করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রেস উপদেষ্টা যিনি শফিকুল আলম তিনি বলছেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, অর্থাৎ সরকার ঘোষিত যেই সময় সেই সময়ের মধ্যেই নির্বাচন বাস্তবায়ন হবে বলে তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। আজকে আমরা সেসব বিষয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সিলেট জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, যুক্ত হব তার সঙ্গে। ফয়সাল আহমেদ, আমরা একটু আপনাকে ভোটের ট্রেনে আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে জানতে চাই যে আপনাদের এই যে সিলেট জেলার বিএনপির কমিটি আছে কিংবা আপনারা নেতাকর্মী আছেন, সেখানেও কিন্তু আসলে নিজেদের মধ্যে যে মতানৈক্য সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে আরিফুল হক চৌধুরী কিংবা রেজাউল হাসান কয়েস লোদি যে দুজন নেতা আছেন তাদের মধ্যে একটা বড় ধরনের অপ্রীতিকর একটা ঘটনা আসলে ঘটেছে। এর মানে কি, মানে আপনাদের দলের মধ্যে কি অন্তর্কোন্দল স্পষ্ট দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনি যে প্রশ্ন করেছেন। প্রথমেই আপনাকে আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথা বলেছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটা সংগঠন। এই সংগঠনটিতে আমাদের সবসময়ই আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। আমরা যেহেতু নির্বাচন সামনে, আমাদের অনেক প্রতিটি জায়গায় 8-10 জন ক্যান্ডিডেট অলরেডি মাঠ পর্যায়ে কাজ করছে। তো সেখানে আমি মনে করি যে আরিফুল হক সাহেব কিংবা আমাদের এখানে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, ওনারা জাতীয় পর্যায়ের নেতা এবং ওনাদের মধ্যে নেতৃত্বের যে প্রতিযোগিতা সেটা তো স্বাভাবিক একটা অংশ। সেখানে কোনো যে গ্রুপিং বা আমাদের মধ্যে যে বিশাল একটা ব্যবধান হয়ে গেছে ওইরকম না। গতকালকে আবারও দেখেছেন ওনারা দুজনই হাসি মুখে একসাথেই এই যে মৌন মিছিলের কর্মসূচি ছিল একসাথে বসেছেন, কথা বলেছেন। এগুলো আমাদের স্বাভাবিক কার্যক্রমেরই অংশ। বিএনপিতে কোনো আমাদের কুন্দল নাই, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, আছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতে এটা থাকবে। এর মানে কি এটা আসলে এটা কোনো ধরনের আসলে কুন্দল নয়, এটা কি আসলে প্রতিযোগিতা বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আমরা সময়ের প্রয়োজনে দেখেন না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামি। আমাদের গতকাল মিছিল দেখেছেন, আমাদের হাসিনা বিরোধী যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে দেখেছেন সবাই আমরা একসাথেই, আমরা একই কাঁধে কাঁধ মিলেই আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা বিপদে আপদে ঠিকেছি। এখন একটু নির্বাচন সামনে, প্রতিযোগিতা থাকবে, সবাই সবার পারফরমেন্স শো করতে চাইবে, সবাই নমিনেশনের দৌড়ে থাকবে। সেখানে তো একটু আমাদের মধ্যে কি প্রতিযোগিতা তো থাকবেই। এটাকে কোনো কোন্দল হিসাবে ধরা ঠিক হবে বলে আমার মনে হয়। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ধরেন এই যে আওয়ামী লীগের যে 3 আমল, অর্থাৎ বলা যায় যে প্রায় সব মিলে 4 আমল, 17 বছর, সেই 17 বছরের সময়টা আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে দেশে যেই চাঁদাবাজি কিংবা যেই ধরনের বাণিজ্য চলছে সেগুলোর পেছনে আসলে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে আপনারা দায়ী করছিলেন। এখন তো আসলে আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই কিংবা চাঁদা ওঠানোর মতো সেরকম কোনো দলও নেই, তাহলে এই চাঁদাগুলো কারা উঠাচ্ছে কি মনে হচ্ছে আপনার? আসলে আপনি দেখেন, যারা চাঁদাবাজ তাদের কোনো দলীয় পরিচয় দেওয়া ঠিক হবে না। এরা কিন্তু আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগের সময় যারা তারা পৃষ্ঠপোষকতা করেছে সরাসরি চাঁদাবাজদের। আর বিএনপি
যেখানে আপনি দেখেন প্রতি মুহূর্তে আমাদের দল বৃহৎ দল সেখানে নানা বিএনপির ছায়াতলে এসে নানা ধরনের অপকর্মে হয়তো সংগঠিত করার চেষ্টা করবে, সেখানে তারেক রহমান সাহেবের সরাসরি নির্দেশ তিনি বহিষ্কার করেছে। প্রায় 1000 থেকে 1200-র মতো আজীবন বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং সাথে সাথে প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে গ্রেফতার করার জন্য। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু দল সে দায় নেবে না, কারণ দল তো বড় দল, সেখানে নানা লোক আসতে পারে। সেখানে দেখেন আওয়ামী লীগ চলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কি সবাই চলে গিয়েছে? সেখানে তাদের প্রেতাত্মারা এখনো আছে। এখনো গোপালগঞ্জে দেখেছেন কেউ, এর মানে কি আওয়ামী লীগ কি এখনো চাঁদাবাজি করছে? আওয়ামী লীগ চাঁদাবাজরা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, এখন বিভিন্নভাবে চেষ্টা করছে তারা। চাঁদাবাজরা ঠিকই কিছু কিছু জায়গায় চাঁদাবাজ করে যাচ্ছে, কিন্তু আমরা সেই জায়গায় শক্তভাবে প্রতিহত করছি এবং সে জায়গায় শক্তভাবে দল সংগঠন শক্তভাবে আপনার সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো দলের নেতাকর্মী কোনো কারণে কোথাও কোনো অভিযোগ উঠলেই, তদন্ত তো পরে, অভিযোগ উঠলেই দলীয়ভাবে তাকে অ্যাকশন নেওয়া হচ্ছে এবং সাথে সাথে প্রশাসনকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে তাকে মানে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে ফয়সাল ভাই, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে অন্তর্বর্তী সরকার গত আগস্টে তারা দায়িত্ব নিল এবং এখন জুলাই মাস চলছে, অর্থাৎ 1 বছরও তাদের হয়নি। সেই 1 বছরের মধ্যে আমরা দেখেছি যে বিএনপি যেই সেল আছে সেখান থেকে সারা দেশে প্রায় 4000-এর মতো কর্মীকে বিভিন্ন অনিয়মের কারণে বহিষ্কার করা হয়েছে। তাহলে এই যে মাত্র 1 বছরে যেখানে হয়নি, 1 বছরের মধ্যে এত পরিমাণ কেন আসলে বহিষ্কারের ঘটনা ঘটছে? না, কারণ তো হলো যে বিএনপির নাম নিয়ে অনেক বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করতেছে বিএনপি। তখন সাথে সাথে যদি দলকে যদি ক্লিন রাখতে হয়, তাইলে বিএনপি তো অস্বীকার করতেছে না। বিএনপি যেখানে আওয়ামী লীগ আগে চাঁদাবাজদেরকে শেল্টার দিচ্ছে, সে অস্বীকার করেছে, আমরা তো অস্বীকার করি না। সাথে সাথে এটা তো আপনারা পজিটিভলি নেবেন যে দলীয় প্রধান আমাদের কোনো অভিযোগ উঠলেই সাথে সাথে অ্যাকশনে যাচ্ছেন, যেটা আমাদের অন্যান্য দলের নেতাকর্মীদের জন্য মেসেজ যে কোনো ধরনের মানে এই যে অসামাজিক বা কোনো ধরনের অন্যায় অত্যাচার বা কোনো জায়গায় যাতে তারা যাতে যেতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখা, সজাগ করে দেওয়া হচ্ছে। এই অ্যাকশনগুলো তো আপনারা পজিটিভলি, আমরা সবাই আমার মনে করি আমাদের দেশের মানুষ পজিটিভলি নিচ্ছে, কারণ তারেক রহমান তো অ্যাকশন নিচ্ছেন। হ্যাঁ, আমাদের দলের নেতৃবৃন্দ এবং দলের মানে যে স্থায়ী কমিটি প্রত্যেকেই প্রতি মুহূর্তে, এবং আমাদের জেলা নেতৃবৃন্দ, আমাদের সিলেট জেলা থেকে নিয়ে প্রতিটি জেলার নেতৃবৃন্দ প্রতি মুহূর্তে আমরা আমাদের বক্তৃতায় প্রকাশ্যে বলছি যে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের টেন্ডারবাজি, কোনো ধরনের মানে অত্যাচার নির্যাতন কেউ করতে পারবে না। যদি করা হয় তাহলে দলীয় শৃঙ্খলা। আপনি যেহেতু সিলেট জেলার দায়িত্বে আছেন, একজন কার্যকরী কমিটির সদস্য, সেক্ষেত্রে আপনাদের সিলেট জেলার কিংবা যারা আসলে অনিয়মের সাথে জড়িত এরকম কতজনকে আপনারা বহিষ্কার করেছেন এখন পর্যন্ত? এই মুহূর্তে এক্স্যাক্টলি আমি নাম্বারটা বলতে পারবো না, অন্তত 8 থেকে 10 জনকে বহিষ্কার করা হয়েছে এবং অনেকেই মানে কারণ দর্শাও করা হয়েছে, অনেককে আজীবন বহিষ্কার করা হয়েছে তার পদবি সহ। কিছুদিন আগে আপনি দক্ষিণ সুরমায় আমাদের এই যে ওই দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদককেও তার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ সত্যকে মিথ্যা সেটা যাচাই পরে হবে, কিন্তু অভিযোগ যখনই উঠছে তখনই অ্যাকশন নেওয়া হচ্ছে। তো এই জিনিসটা বা দেশের জনগণ অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে যে তারেক রহমান যে মোটিভ নিয়ে দেশকে গঠনের যে পরিকল্পনা নিয়ে, যে বৃহৎ পরিকল্পনা নিয়ে উনি কাজ করছেন, সেই কাজে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না। কারণ ব্যাঘাত ঘটালেই যে আমাদের দলের যে ইমেজ, মানুষের কাছে মানুষের যে ভালোবাসা আমরা পেয়েছি বিগত 17 বৎসর, যে মানুষ আমাদের যে পাশে থেকেছে। আপনারা জানেন যে আমি 18 সালে আমি একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ছিলাম। আমি সেখানে দেখেছি মানুষের ভালোবাসা, মানুষ কীভাবে আমাদেরকে সাপোর্ট করে। আমাদের এখানে রাতে বুট হয়েছে, দিনে বুট হয়েছে, কিন্তু মাত্র 2 ঘন্টা ভোট দিতে পেরেছে, সেখানে আমি 1,08,000-এর উপরে ভোট পেয়েছি। তো এই সমস্ত এটা আমার ব্যক্তিগত কারণ নয়। এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের যে নেতৃত্ব এবং বেগম খালেদা জিয়ার যে তার উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, মানুষ সেভাবেই বিএনপিকে একটু মজলুমের দল হিসাবে গ্রহণ করেছে। কিন্তু ফয়সাল ভাই, আপনি বলছিলেন যে মানুষের যে ভালোবাসা সেগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা বিষয় আমরাও দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে বিএনপির তরফ থেকে যে জেলাগুলোতে আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, সেখানে আসলে সেই কমিটি দেওয়ার পরে সেই কমিটির লোকজন আসলে ঘরে থাকতে পারছে না বিএনপির অপরপক্ষের কারণে, এবং সেখানে দুঃখজনক ঘটনা ঘটছে যে শহীদ জিয়াউর রহমানের ছবিও অনেকে আসলে পড়াচ্ছেন, তারা কিন্তু বিএনপির নেতাকর্মী। এগুলো আসলে কেন ঘটছে সেই বিষয়ে আপনার কাছে জানবো, তবে তার আগে ভোটের ট্রেনে নেব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।
আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিলেট জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। আমরা বিরতির আগে যেটা নিয়ে আসলে কথা বলছিলাম যে সাম্প্রতিককালে বিভিন্ন জেলাগুলোতে আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, তারপরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে দেখা যাচ্ছে। যেহেতু আপনাদের এই দলের আরেকটি পক্ষ এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে এবং দুঃখজনক ঘটনা যে শহীদ জিয়া রহমানের ছবিও পায়ের নিচে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমি তো কখনোই বিশ্বাস করি না যে জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে শহীদ জিয়ার আদর্শের সৈনিক শহীদ জিয়ার ছবি পায়ের নিচে দেবে। এটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এবং এটা আমি দেখেছি যে ওইখানে যে ওই কি বলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত ওই যে তারেক রহমানের নামে আজে বাজে স্লোগান দিয়েছে কিছু ছেলেরা, তারাই জিয়াউর রহমানের ছবিতে পা দিয়ে নানান রকম কী করার চেষ্টা করেছে। তো ওইটা অবশ্যই নিন্দনীয়, যদি যেই করে থাকুক। কিন্তু এটা অবশ্যই আমাদের দলের কোনো কর্মী হতে পারে না। যদি দলের অভ্যন্তরে কোনো মানে ওই যে যারা হয়তো দলকে বিভক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তারাই হয়তো এই ধরনের ঘটনা ঘটাতে পারে। কিন্তু অবশ্যই আমি এটা বিশ্বাস করি না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা, এবং জিয়াউর রহমান কোনো নিন্দুক এবং কখনোই বলতে পারে না জিয়াউর রহমানের শাসনামল নিয়ে কথা বলা কেউই পারে না। এবং কি স্বৈরাচারী শেখ হাসিনাও কখনো জিয়াউর রহমানের সম্পর্কে কোনো অবদান। কিন্তু আপনারা যেমন বলছিলেন যে বিএনপি আসলে সুশৃঙ্খল এবং শৃঙ্খলিত একটি দল, কিন্তু যেখানে আসলে আমরা দেখছি আহ্বায়ক কমিটি দেওয়ার পরে নানা ধরনের নিজেদের মধ্যে একটা কোন্দল দেখা যাচ্ছে, কি বলবো? না, নিজেদের মধ্যে কোন্দল বলতে এখানে ওইখানে অনেক সময় বিএনপি একটা বৃহৎ দল আমরা বলি। বিএনপিতে মানে ওই যে এক একটা পদের জন্য 10-12 জন ক্যান্ডিডেট থাকে, তো কখনো যে বিদ্রোহ হয় এটা স্বাভাবিক হওয়া মানে, কিন্তু আমরা সেই বিদ্রোহকে সাথে সাথে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আপনারা অতীতেও দেখেছেন এইরকম, মানে যে এটা নতুন কোনো কিছু না। আমাদের দলের মধ্যে এই সময় প্রতিযোগিতা শুরু হয় যখন, তখন অনেক সময় এটা খারাপ পর্যায়ে চলে যায়। তবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়, যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বিএনপিকে আবার শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা হয়। বৃহৎ দল হিসাবে এটা কখনোই মানে আমরা ওই অ্যাভয়েড করতে পারি না। আপনারা যা জানেন যে আমরা দেখেছি তো যে ইভেন জামাতে ইসলামী বলা হয় যে ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা নাকি এবং চাকরির মতো তারা দল করে, সেই দলেই তো মারামারি হয়, স্টেজে গিয়ে মারামারি হয়েছে। তো এইগুলো তো অ্যাভয়েড করার সুযোগ হয় না, কারণ আমরা তো বিএনপি মানে আপনি ছিলেন গ্রামে গঞ্জে তৃণমূলে, এখন সাধারণ মানুষ বিএনপিতে ওইরকম স্ক্রিনিং সিস্টেম তো আমাদের নাই যে আমাদের দলে কে কীভাবে ঢুকবে কে ঢুকবে। আমাদের যে সহজাত সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতর থেকেই আমরা দলের শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। একটা বিষয় জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে আগামী রোজা কিংবা ফেব্রুয়ারির মধ্যে আসলে নির্বাচন হবে, কিন্তু বিএনপির আপনাদের যারা শীর্ষ নেতা আছেন তারা বলছেন যে সেখানে আসলে ষড়যন্ত্রের একটা ব্যাপার তারা দেখতে পাচ্ছেন। আপনি কি আসলে ষড়যন্ত্র দেখেন? আমি আপনাকে একটু কথা বলি যে যেটা আপনি মনে করেন যে শেখ হাসিনা ওয়াজেদ 17 বৎসর যে নির্বাচন দেয় নাই কোন কারণে, এবং কীভাবে কেন শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠল। তার প্রথমেই ধারণা ছিল যে যদি নির্বাচন দেয় যে বিএনপি বিপুল ভোটে জিতে যাবে। তার এজেন্সির সমস্ত রিপোর্ট ছিল যে বিএনপি যদি একটা নিরপেক্ষ নির্বাচনে যায় তো আওয়ামী লীগ 30টার বেশি সিট পাবে না। তো শেখ হাসিনা সেই জায়গায় মানে ওই যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে যে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। তো আমি মনে করতেছি যে আমার অবস্থান থেকে আমি মনে করতেছি যে ছোটো দল যেগুলো যে আমাদের ছাত্র ভাইয়েরা, আমি অবশ্যই তাদের যে অবদান আছে এটাকে স্বীকার করি। তারা জুলাই যুদ্ধে তারা যে ভালো ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে, কিন্তু এখন তারা একটা দল গঠন করেছে এবং এই দলে আমাদের সাথে এখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। এবং জামাতে ইসলাম আর একটা দল আছে, আপনারা জানেন জামাতে ইসলাম যখন একক নির্বাচন করে তারা 3টার বেশি আসন কখনোই পায় নাই। বিএনপির সাথে অ্যালায়েন্স করার পরে তারা 30টা আসন পেয়েছে, তারা মন্ত্রিত্ব পেয়েছে, অনেক কিছুই পেয়েছে। তো জামাতে ইসলাম সহ এই সমস্ত ছোট দল জানে যে আজকে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, এক্ষুনি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সে ব্যাপারে কোনো সন্দেহই মানে কারণ নাই। তারপরে এই কারণেই আমি বিশ্বাস করি যে নানা এই যে সংস্কারের নামে, পিআরের নামে এবং বিভিন্ন নামে যে তারা আজকে যে এই যে
এবং দেশের মধ্যে তারা বিভিন্ন ধরনের ওই যে এটা মানে কি বলে গণ্ডগোলের সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়াটাই তাদের লক্ষ্য, যে নির্বাচন না হলে তো তারা বিভিন্নভাবে আজকে বিভিন্ন পদবিতে তারা যাচ্ছে। নির্বাচন যদি হয়ে যায় আর কোনো কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে, তাহলে তো তারা এই সমস্ত সুযোগ সুবিধা পাবে না। কিন্তু ফয়সাল ভাই, আপনি পিআর পদ্ধতির কথা বলছিলেন, যেহেতু আমরা জানতে চাই যে পিআর পদ্ধতি হলে তো আসলে সবগুলো দলের একটা কাছাকাছি অবস্থান থাকবে এবং সবার মত আসলে দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু বিএনপি আসলে কেন পিআর পদ্ধতিতে যাচ্ছে না এবং কি আসলে সেখানে আপনাদের বাধা রয়েছে সে বিষয়ে আমরা জানবো। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিলেট জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফয়সাল আহমদ চৌধুরী। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে পিআর পদ্ধতি আসলে বিএনপি ছাড়া অধিকাংশ দলই যাচ্ছে, বিএনপির আসলে সেখানে বাধাটা কোথায়, কেন তারা পিআরে যাচ্ছে না? আচ্ছা, আমি প্রথমে বলি যে অধিকাংশ দল চাচ্ছে, এটা কিন্তু মানে কথাটা সঠিক না। তারপরে আমি বলি যুগ যুগ ধরে আমাদের যে গ্রামের সাধারণ মানুষ থেকে নিয়ে প্রতিটি জনগণ যে পদ্ধতিতে অভ্যস্ত, সেই পদ্ধতিতে আপনি যদি ভোট না করেন, নতুন যে পিআর সিস্টেম, আপনি মনে করেন আমাদের দেশের কতজন লোক শিক্ষিত আছে, আমাদের শিক্ষা এই যে পিআর সিস্টেমকে আপনি প্রথমে ইন্ট্রোডিউস করতে হলে আপনার 5 থেকে 10 বছর লাগবে, এটাকে বোঝাতেই প্রথমেই। এখন এই মুহূর্তে যে পৃথিবীর যে আমি রিসার্চ করে দেখেছি যে পৃথিবীতে ধরেন মানে যে দেশগুলোতে পিআর সিস্টেম ফুললি পিআর সিস্টেম ইমপ্লিমেন্টেশন আছে, সেখানে একমাত্র উন্নত দেশগুলোতেই আছে। নেপালে 40% সিটে মিক্সড পিআর সিস্টেম চালু করেছে তারা, কিন্তু এখানে ফুল পিআর সিস্টেম চালু হয় নাই। তো যাই হোক, ওই কথাগুলো আমি বলি যে আগে যেখানে ইভিএম সিস্টেমটাই কার্যকর হয় নাই, হ্যাঁ, সেখানে আপনি পিআর সিস্টেম প্রথমে জনগণকে 5-10 বছর। না, ইভিএম তো একটা জাস্ট নির্বাচন অর্থাৎ ভোটদানের একটা জাস্ট প্রক্রিয়া মাত্র, কিন্তু পিআর পদ্ধতিটা তো একেবারে সামগ্রিক নির্বাচনের অংশ, যেখানে বলা হচ্ছে যে অন্যান্য দলের আসলে যেখানে আমরা প্রচলিত পদ্ধতি দেখছি যে একেবারে সংসদ সদস্যই থাকছেন না, কিন্তু পিআর পদ্ধতিতে তো তাদের প্রতিনিধি থাকার সুযোগ আছে এবং একটি আলোচনার মধ্য দিয়ে কোনো একটি পাশ হওয়া সম্ভব সেখানে, কিন্তু আপনারা কেন আসলে সেদিকে যাচ্ছেন না? না, এটা তো জানার প্রশ্ন ওইটা না, কারণ আপনি মনে করেন আমার এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জ, সেই বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রতিনিধি নির্বাচন করবে ওই এলাকার মানুষটাই, তখনই এলাকার উন্নয়ন হবে, এলাকার মানে মানুষের মানে ধরেন সুবিধা অসুবিধা দুঃখ দুর্দশা সেই সংসদ সদস্য দেখে থাকে। এখন আমি যদি পিআর সিস্টেমে যাই, তাইলে কোন এলাকার কে এমপি ওই যে দলই নির্ধারণ করবে কোন এলাকার এই সিস্টেমটা কীভাবে সে এলাকার মানুষের, তাইলে এলাকার মানুষের যে দীর্ঘদিন ধরে যারা যে ভোটাধিকার বঞ্চিত হয়েছে, তারা তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই বলেই তো তাদের যে ছিলই বলে আমরা তো জুলাই আন্দোলনে মানুষ আবাল বৃদ্ধা বনিতা ছাত্রদের সাথে সবাই নেমেই যে আমার মুখের ভাষা আমার মুখের কথাগুলো আমি প্রকাশ করতে পারছি না, আমি আমার ভোট দিতে পারছি না, আমার ভোট ছিনতাই হয়ে যাচ্ছে, আমি আমার নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারছি না। তো সেখানে দল কেন নমিনেট করবে যে আমি আমার এই প্রতীক নিয়ে আমি এত % ভোট পেলাম, আমি এতজন এমপি নিয়ে গেলাম? এই পদ্ধতিটা তো এদেশের মানুষ গ্রহণ করবে না। এই পদ্ধতির কথা বলা হচ্ছে এই কারণেই যে এইগুলা দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনকে দূরে সরে দেওয়া। আর নির্বাচন যে ভয় হাসিনা পেয়েছিল, এখন তারা এই ভয়টা পাচ্ছে যে নির্বাচন হলেই তো বিএনপিকে মানুষ ভোট দিয়ে দেবে, কারণ বিএনপি সাধারণ মানুষের দল, গণমানুষের দল। বিএনপি মানুষকে সাধারণ মানুষ, প্রতিটি মানুষ ঘরে ঘরে মানুষ বিএনপিকে চিনে, ধানের শীষকে চিনে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পিআর পদ্ধতিটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা আসলেই কঠিন। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছিলাম এবং সবশেষ আসলে তিনি যেটা বলছিলেন যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দর হওয়া দরকার এবং তার জন্য ঐকমত্যের ভিত্তিতে যেই পদ্ধতিটা নির্বাচন মানুষ আসলে গ্রহণ করবে সেদিকে আসলে যাওয়া উচিত বলে তিনি আসলে মনে করছেন। আজকের মতো শেষ করব ভোটের ট্রেন। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।